আর এসেই কাকে পেয়ে গেছি, এই দেখুন। প্ল্যান ট্রিপের থেকে হঠাৎ করে বানানো আনপ্ল্যান ট্রিপগুলো কিন্তু বেশি সুন্দর হয়। দুদিন পরে পয়লা বৈশাখ, আমি যাচ্ছি কোচবিহার 5 বছর পর। আর খালি আমি যাচ্ছি না, ওদিক থেকে মিসেস ঘরে বাইরেও আসছে। মানে এবারে ব্লগটাতে থাকবো আমরা দুজনেই। হোলির পরে এত তাড়াতাড়ি আবার দেখা হবে ফ্যামিলির সাথে, এটা কিন্তু ভাবতেই পারিনি। জাস্ট হয়ে গেল। এই শিফট করে 3:30 নাগাদ বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সমুদ্রের ধারে সানসেট তো অপূর্ব হয়ই, কিন্তু পাহাড়ের এই পড়ন্ত বিকেলটাও আমার খুব পছন্দের। আপনাদের কি মত? রংপো, তারখোলা, কিনে ক্রস করে আমি এখন পৌঁছেছি মাল্লি বাজার। ওই যে দেখা যাচ্ছে সিকিম সাইডের মাল্লির বাড়িঘরগুলো। সিকিমে ঢোকার দুটি রাস্তা, আপনি রংপো দিয়েও ঢুকতে পারেন, আবার মাল্লি হয়েও। ফ্ল্যাশ ফ্লাডে যে জায়গাগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল, মাল্লি তার মধ্যে একটি। পুরো রাস্তা ভেসে গেছিল, আবার পাহাড় কেটে নতুন করে রাস্তা বানানো হয়েছে। মাল্লি বাজার ক্রস করে এই যে বাদিকে রাস্তাটা, এটা আপনাকে ব্রিজের উপর দিয়ে তিস্তার ওই পারে নিয়ে যাবে। সেখান থেকেই আবার সিকিম শুরু। মাল্লি ক্রস করে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম তিস্তা বাজার। এতক্ষণ তিস্তা আমাদের ডান দিকে ছিল, এখন তিস্তা পড়বে আমাদের বাঁ দিকে। তিস্তার এই ব্রিজের ঠিক পাশেই হচ্ছে সেবকরাংপুর রেলওয়ে ব্রিজ। কমপ্লিট হয়ে গেলে না দেখার মতো জিনিস হবে। এই তিস্তা ব্রিজ ক্রস করলেই ঠিক এই জায়গায় সবাই লোকাল সবজি আর ফল নিয়ে বসে, পুরো অর্গানিক। এখান থেকে ট্যুরিস্টরাও অনেক সময় জিনিসপত্র কেনে। একটু এগিয়েই এই বাদিকে যে রাস্তাটা, এটা দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন পেশোক রোড হয়ে, লামাহাটা হয়ে, জোরবাংলা হয়ে দার্জিলিং। আর আমরা এখন যাব সোজা। এদিকে রাস্তাও সব নদীতে ভেসে গেছিল, আবার পাহাড় কেটে বানানো হয়েছে অনেক জায়গাতেই। পাহাড় কেটে যতই রাস্তা বানানো হোক, সেই ক্ষতি কিন্তু এখনো পুরোপুরি মেটেনি। যখন তখন ল্যান্ডস্লাইড হচ্ছে, পাহাড় নেমে আসছে, কন্টিনিউয়াস কাজ চলছে। দেখতেই পাচ্ছেন কেমন লাইন গাড়ির। এই দেখুন কিভাবে পাহাড় নেমে এসেছে। এই স্ট্রেচটার জন্যই জ্যাম হচ্ছে খুব। ওয়ান ওয়ে করে গাড়ি ছাড়ছে, আর তার মাঝেই কাজও চলছে। তাই যখনই সিকিম আসবেন, হাতে এক্সট্রা 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। শেষবার গুয়াহাটি থেকে ফেরার টাইমে আমি এই জায়গায় 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। প্যাথেটিক। এই জায়গাটাতে দাঁড়ানো যাবে না, এই ফ্লোতেই বেরিয়ে যেতে হবে, না হলেই ফেসে যাব। রাস্তার কন্ডিশনও খুব খারাপ। সামনে গাড়ির লাইন দেখেছেন? এই কাদা মাটির রাস্তা দিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হয়। যাই হোক, এই ভয়ঙ্কর স্ট্রেচটা ফাইনালি পার হয়ে গেছি। এবার একটা না টি ব্রেক দরকার, তাই 29 মাইলের এই পণ্ডিতের দোকানে দাঁড়িয়ে পড়লাম। 29 মাইলের এই পণ্ডিতের দোকান কিন্তু ওর চপ আর চায়ের জন্য খুব বিখ্যাত। পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে মোষের দুধের চা পাওয়া যায়, সাথে আজকে পেলাম গরম গরম লালমোহন। তাই ওটাও মেরে দিয়ে এই ফাঁকা জায়গাটাতে এসে দাঁড়ালাম। কি অপূর্ব সুন্দর লাগছে না জায়গাটা? পাহাড়ের মাঝখানে তিস্তা নদী। কিন্তু অন্যান্যবার এই তিস্তা নদীর জলের কালার কিন্তু পুরো নীলচে সবুজ থাকে। এবার ফ্ল্যাশ ফ্লাডের জন্য জলের কালার এরকম ঘোলা। এখানে 5 মিনিট দাঁড়িয়ে আমি আবার রওনা দিলাম। এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, তাই ভিডিও করা আর সম্ভব হয়ে উঠবে না। চলুন তাহলে আজকের মতো ভিডিও বন্ধ করে দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং। এসে গেছি এনজেপিতে সকাল 6:30টার উত্তরবঙ্গ ধরতে। এখন বাজে 6:13। ওয়েট করছি উত্তরবঙ্গের প্ল্যাটফর্ম অ্যানাউন্স হয়ে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে উত্তরবঙ্গ। চলুন যাওয়া যাক। একেবারে রাইট টাইম। 6:20 ঢোকার কথা, ঠিক 6:20তেই ঢুকলো। ট্রেন যখন এসে গেছে আর দেরি করে লাভ নেই, চলুন উঠে পড়ি। ট্রেনে উঠে বসেও পড়েছি, আর 6:33 ট্রেন ছেড়েও দিল। অনেকদিন পর স্লিপারে চললাম। ছোট্ট জার্নিতে না স্লিপারই ভালো। তার উপর আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। মেঘলা, না গরম না ঠান্ডা, সুন্দর একটা ফুরফুরে হাওয়া আসছে।
চা বাগানের মাঝ দিয়ে ট্রেন কিছুক্ষণ চলার পরে এসে পৌঁছলো জলপাইগুড়ি রোড স্টেশনে। এই স্টেশনের ওয়ালগুলো সব হ্যান্ড পেন্টিং করা, খুব সুন্দর লাগছে। জলপাইগুড়ি রোড স্টেশন ক্রস করার পরেই এসে পড়বে তিস্তা। সেই সিকিম থেকে আমার সাথে চলছে, মাঝে দূরে চলে গেছিল, তবে আবার আমার কাছে চলে এসেছে। জলপাইগুড়ি শহর বলতে মনে পড়ল, যারা বাইরে থেকে এদিকে ঘুরতে আসেন তাদেরকে জানিয়ে রাখি, এনজেপি হলো শিলিগুড়ি শহরের স্টেশন, আর জলপাইগুড়ি রোড হলো জলপাইগুড়ি শহরের স্টেশন। আর যেন গুলিয়ে ফেলবেন না। এনজেপি আর জলপাইগুড়ি রোড স্টেশনের গল্প বলতে বলতে আমি আমার এই ছোট্ট সুন্দর জার্নি শেষ করে পৌঁছে গেছি আমার স্টেশনে, যেটা নিউ কোচবিহার স্টেশন। ছোট্ট স্টেশন, তবে ছিমছাম। বেশ কিছু পরিবর্তনও হয়েছে, এসকেলেটর, লিফট সব লেগেছে দেখছি। চলুন এবার স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নেওয়ার পালা। এখন আমি টোটোতে, এখন বাজে মোটামুটি 9:15 আর কি, মোটামুটি 10 মিনিট লেট করলো উত্তরবঙ্গ। দাঁড়িয়েছিল বলেই লেট করলো, নাহলে ঠিক সময় পৌঁছে যেত। তো এখান থেকে কুচবিহার টাউন পৌঁছাতে 6 থেকে 7 কিলোমিটার লাগবে আর কি, এই 15-20 মিনিটের ডিস্টেন্স আর কি। চলুন তাহলে যাই, অনেক দিন পরে সবার সাথে দেখা হবে, তার দারুণ মজার ব্যাপার। মোটামুটি 4-5 বছর পরে মনে আসছি আর কি কুচবিহারে। কুচবিহারের উপর দিয়ে যাওয়া হয়, কুচবিহারে নামা হয় না, এইবার সেটা পসিবল হলো আর কি। কুচবিহার শহরে ঢোকার আগে এই খাগড়াবাড়িতে এই গেটটা নতুন করেছে, রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কুচবিহারের বিখ্যাত রাজবাড়ি। বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি এই সাগর দিঘির পাড়ে। এই হচ্ছে কুচবিহারের বিখ্যাত সাগর দিঘি। মোটামুটি চারদিক যদি আপনি একবার পাক খান 1 কিলোমিটারের মতন পড়বে। আর ঠিক এই রাস্তার পেছনের ফ্ল্যাটেই হচ্ছে আমার মাসির বাড়ি, ওখানেই আমরা এসেছি। আর এসেই কাকে পেয়ে গেছি, এই দেখুন। কেমন লাগছে? ব্যাপক। হঠাৎ করেই প্ল্যান, 2-3 দিনের ছুটি পেয়ে ওদিক থেকে গুয়াহাটি থেকে ও আসলো, এদিক থেকে সিকিম থেকে আমি আসলাম, মাঝখানে কুচবিহারে আমরা এখন মোটামুটি 2 দিন একসাথে কাটাবো, খুব এনজয় করবো। অনেক দিন পরে আমি আসলাম মাসির বাড়িতে, এখানে মোটামুটি 5-6 বছর পরে আমরা এলাম। তো ঋতুও এখন ঘরে খেলছে সবার সাথে, আমরা একটু ঘুরতে বেরোলাম শহরটা দেখার জন্য। দারুণ এনজয় করবো, আপনারাও সাথে থাকুন, আপনাদেরকেও দেখাবো। এতে ছিল যাত্রা পর্বের গল্প। পরের ভিডিওতে নিয়ে আসবো কুচবিহার শহরের ঐতিহাসিক জায়গা, সাথে থাকবে অফবিট একটা জায়গাও। ভালো থাকুন, সাথে থাকুন, দেখা হবে শিগগিরই আরেকটি ভিডিওতে।